নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পচন ধরা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে, সুতরাং সেখান থেকেও আপনারা গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পচন ধরা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। সালা, কতক্ষণ ধরে মুতে পেরে গেছিলাম রে ভাই। পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে প্যান্টের জিপটা খুলে নিজের মূত্রাশয়কে মূত্র বিসর্জনের দ্বারা চিরশান্তি প্রদান করছে অজয়। অনেকক্ষণ ধরে জলধারা বর্ষণের পর পাঁচিলের দিকে তার চোখটা পড়ে। আরে, এটা তো বারিন বাবুর পাঁচিলটা। বিরাট বড় বাড়িটা, আর ততটাই উঁচু এই পাঁচিল। শুধু উঁচুই নয়, চারিদিকে কাঁটা তারের বেড়া দেওয়া। মাগো, কি গু পচা গন্ধ। এতক্ষণ ধরে মূত্র বিসর্জন করার সময় ব্যাপারটা লক্ষ্য করেনি অজয়, কিন্তু এখন ওই পচা গন্ধটা ওর নাকে আসে। পাঁচিলের ওপার থেকে গন্ধটা আসছে, কিন্তু এক মানুষ সমান উঁচু পাঁচিলের মাথার ওপরে কাঁটা তারের বেড়া, সুতরাং চোর কেন, চোরের ঠাকুরদারও ক্ষমতা নেই ওটা পেরিয়ে ভেতরে ঢুকবার। আবার পাড়ার লোকজন বলা কওয়া করে এই কাঁটা তারের বেড়ার সঙ্গে নাকি কারেন্টের লাইন যুক্ত আছে। সুতরাং রাত হলে কেউ যদি টপকাতে গেছো বাবাজি, তাহলে সোজা টপকে জমের দক্ষিণ দুয়ারে ওই তেলে চুবানি খেয়ে উঠে আসতে হবে। প্যান্টের জিপটা আটকিয়ে ইতিউতি তাকিয়ে নেয় অজয়। ভরপেট মাল খেয়ে শরীরটা টোল হয়ে গিয়েছে, কাজেই বাথরুম তো পাবারই কথা ছিল। সাইকেলে উঠে বসে গান গাইতে গাইতে বাড়ির দিকের রাস্তা ধরে সে। একবার মনে মনে ভাবে, কাজটা করা কি ঠিক হলো? লোকটা যদি জানতে পারে আমি ওর পাঁচিল ঘেঁষে মুতে দিয়ে এসেছি। এ শালা নেশার ঘরে হুঁশই ছিল না যে কার বাড়ির দুয়ারে এসে মুততে এলাম, আর মুতো পেয়েছিল এত জোর। আর যাক, এই শীতের রাতে আর কোন শালা দেখতে আসবে? এই পচা গন্ধটা কিসের? লোকটা ছিল কেমন, সব সময় পাঁচিলের ভেতরেই থাকে, বাইরেও বেরোয় না। কুসমিন কালে বোধহয় বাজার ঘাট করতে আরে 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 ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছিল মদের নেশায় নেশাতুর হয়ে মাতাল হয়ে যাওয়া ব্যক্তি অজয়। আচমকাই একটা চলন্ত টোটোর সঙ্গে তার ধাক্কা লেগে যায়। টোটোওয়ালা তার গাড়ি সামলে নিয়ে অজয়কে বেশ রাগান্বিত কণ্ঠেই বললেন, দেখে চলতে পারিস না? রাত বেড়াতে মাতাল জুটেছে। মাতাল? কে মাতাল? কে মাতাল? মাতালদের আবার মাতাল বললে মাথা গরম হয়ে যায়, সুতরাং অজয়েরও মাথা গরম হলো। সে তার সাইকেলটাকে পাশে রেখে টলমল পায়ে রাস্তা পার হতে যাবে, এমন সময় রাস্তার অপর প্রান্ত থেকে একটা লরি এসে পিষে দিয়ে গেল অজয়কে। মুহূর্তের মধ্যে অজয়ের শরীরটা রাস্তায় পড়ে ছটফট করতে করতে দমটা বেরিয়ে গেল। ব্যাপারটা বেগতিক বুঝে লরির ড্রাইভার তো আগেই কেটে উঠেছে, টোটোওয়ালাও চুপচাপ বেরিয়ে গেলেন। আর ওনার চাকার ঘর্ষণে অজয়ের শরীরের রক্ত অনেকটাই চলল। পরের দিন সকাল বেলায় পুলিশ এসেছে, আর অজয়ের বউটা সে কি মরা কান্না। অজয়ের বুকের ওপরে আছাড়ি মেরে মেরে পড়ছে। মাথা পুরো থেতলে গিয়েছে অজয়ের। বডি তোলার ব্যবস্থা করো। সালা পেঁচো মাতাল,
একে আমি কত ধরেছি রাস্তায়, কত বলেছি ওরে এত খাস নে। কে শোনে কার কথা? এ তো হবারই ছিল, জানতাম কোন দিন শালা লরির তলায়। যাক, গেছে। এদিকে আয়, বডি তোল। পুলিশ নিজের মতো বডি গুছিয়ে নিয়ে চলে গেল। অজয়ের বউকেও বিধবা করার জন্য পাড়ার প্রতিবেশীরা বেশ তৎপর। কই আমার চা কোথায়? এই যে তোমার চা। রাখো। শুনেছ, আমাদের পাড়ার ওই অজয় সামন্ত, ওই যে রবিন সামন্তর মাতাল ছেলেটা, গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, লরি এসে বোধহয় চাপা দিয়ে দিয়েছে। শরীরটা একদম শেষ। তুমি জানলে কি করে? মা, সবাই যাচ্ছে তো, তুমিও একটু যাও না। রিটায়ার্ড হয়ে আসার পর থেকে তো বাড়ির বাইরে পাই রাখতে চাও না। একটু পাড়ার লোকের সঙ্গে মেলামেশা করো। যার মরেছে তার মরেছে, বুঝলে গিন্নি? পাড়া প্রতিবেশী যতই তাকে সান্ত্বনা দিক না কেন, কিছুই মিটবে না তাতে তার। বলছো যখন যাবো খনি, ওই বাজার করার পথে। ফেরার পথে বারিন বাবু অজয়ের বাড়িতে গিয়েছিলেন। বউটা তখন বাড়িতে নেই। পাড়া প্রতিবেশী তাকে ঘাটে নিয়ে গিয়েছে। অজয়ের বডি পোস্টমর্টম হবে, তারপর সবকিছু। কিন্তু হবেটাই বা কি করে? শরীরের কিছুই তো আর বেঁচে ছিল না। দেখে এসেছো? হ্যাঁ, এলাম। কি মাছ এনেছো? এই যে জ্যান্ত তেলাপিয়া ছিল, নিয়ে এসেছি। বুড়ি কোথায়? নামেনি? না, শরীরটা বোধহয় খারাপ। গতকাল সারা রাত মেয়েটা বোধহয় ঘুমোতে দেয়নি। বলো কি? আমি তো টের পাইনি। তুমি তো ঘুমের বড়ি খেয়ে ঘুমো না। আমি গিয়েছিলাম, বললো মেয়েটা নাকি বমি করছে। তাহলে কি? রান্না আমিই করছি। বলছি শোনো না, ওটাকে আর কতদিন আটকে রাখবে? এইবার তো মুক্তি দাও। বোধহয় না খেতে পেয়ে মরেই যাবে বেচারা। মরার জন্যই তোকে রেখেছি। শালা আমার ঘরে খেয়ে আমারই ক্ষতি করবে। মরুক শালা, পচা গন্ধ হয়ে। বারিন বাবু রাগ দেখিয়ে ঘরের ভেতরে চলে গেলেন। গিন্নির চোখ পাঁচিলের পশ্চিম দিকটায়, ওই কর্নারের কাছে, যেখানে একটু একটু করে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। তবে বাড়িটা বিরাট বড় জায়গা নিয়ে হবার দরুন এবং উঁচু পাঁচিলে ঘিরে থাকবার কারণে কারো সাহস হয় না চট করে ঢোকার ব্যারিস্টার বারিন মুকুজ্জের বাড়িতে। একসময় জাদ্রেল মানুষ ছিলেন তিনি। বাঘের মতো গর্জন ছিল তার। আর যত ক্রিমিনাল আছে সকলেই তাকে বেশ ভয় পেয়ে চলে। সেই দিন সন্ধেবেলা অজয়ের বডি বাড়িতে আসতেই বিরাট কান্নার শোরগোল পড়ে গেল। শেষকৃত্য সম্পন্ন করতে হবে। বেচারার একটা সন্তানাদিও নেই যে মুখাগ্নি করবে। কাজেই অজয়ের বাবাই তার সৎকার করে এলো। বিধবা বউটা দুয়ারে বসে চোখের জল ফেলছে। সন্ধেবেলায় কি একটা কারণে বারিনবাবু গিয়েছিলেন একটু বাজারে। ফিরতি পথে ভাবলেন একবার অজয়ের বাড়ি হয়ে আসবেন। অজয়ের বাবার সাথে ওনার বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। একবার জমি সংক্রান্ত কাজেই ওই অজয়ের বাবা সাহায্য চাইতে গিয়েছিলেন বারিনবাবুর কাছে। যৎ সামান্য ফি নিয়ে তিনি সেই কাজটা করে দিয়েছিলেন। কাজেই কোথায় হে রবিন? এই তো বাবু, আপনি এসেছেন। কি থেকে কি হয়ে গেল বাবু? আমার একমাত্র ছেলেটা, বলে কান্না করছে রবিন। রবিনের স্ত্রী অর্থাৎ সুতপা দেবী, তিনি তো রীতিমতো কাঁটা মুরগির মতো দাপাচ্ছেন একমাত্র ছেলেকে হারিয়ে। বউটার চক্ষু স্থির। মাটির ঘর, একটা বেড়ার ঘরও রয়েছে। ওপরে টালির ছাউনি, সামনে খোলা উঠোন। তুলসী মঞ্চে তুলসী গাছটাও কেমন যেন মরা মরা। বাড়িতে গাছও বোধহয় বেঁচে থাকতে চায় না। বাড়িতে গরু মোষ আছে, দুধ দুইয়ে বিক্রি করে ঘোষে এসে। সেই টাকা ঘোষ অবশ্য প্রত্যেক মাসেই দিয়ে দেয়। এখন কদিন ঘোষও আসবে না দুধ নিতে।
বাড়িতে অসুচ হয়েছে তো, গাইগুলো চিৎকার করছে। অজয়ের বউটা ঘুরে তাকায় বারিন বাবুর দিকে। কচি বউটা, খুব একটা বেশি বয়স না, কপালের সিঁদুর ধুয়ে এসেছে তো, তবুও এখনো হালকা লাল আভা ওর সিঁথির মাঝে চকচক করছে। গতকালকেও বউটা হয়তো রঙিন শাড়ি পরেছিল, আজ হঠাৎ করে সাদা শাড়িতে একদম বেমানান এই কচি মুখে। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে বারিন বাবুর। ওনার মাও বিধবাই ছিলেন, আর ওই বিধবা অবস্থাতেই ওনাকে বড় করেছেন পরের বাড়ি কাজ করে। মায়ের মুখটা হয়তো ভেসে উঠেছিল অজয়ের স্ত্রীর মুখের ওপর দিয়ে। বসেন বাবু। চোখের জল সামলিয়ে রবিন বসতে বলেন বারিন বাবুকে। বারিন বাবু বললেন, না না, বসে আর কাজ নেই। তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা নেই ভাই। তবুও বলি, ছেলেটা খুব মদ খেত তোমার, অত মাতাল, তার উপরে এই রাস্তার ওপর দিয়ে বাড়িতে যাতায়াত করা, এ তো হয়তো হবারই ছিল না। পাশে রবিনবাবুর স্ত্রী আবার কেঁদে উঠলেন। বাড়িতে হাড়ি চড়েনি, পাড়া প্রতিবেশীরা এসে কি সব যেন খাবার দিয়ে যাচ্ছে ওদের, ফল মূল আর ওই হবিষ্যান্ন বোধহয়। বারিনবাবু 500 টাকার নোট বের করে রবিনের হাতে ধরিয়ে বললেন, এইটা দিয়ে তুমি কিছু কিনে খেও, বউটার যত্ন নিও, একদিনে এই মেয়েটার কি অবস্থা। এই বলে বাড়ি ঢুকলেন বারিনবাবু। নাতনি খেলা করছে, মেয়ে রান্নাঘরে রান্না করছিল, জামাই এসেছে। বাবা, আমরা আগামীকাল বাড়ি ফিরব। আগামীকালই ফিরে যাবে? হ্যাঁ বাবা, এবার ফিরে যাই। ওর এমনিতেই খুব কষ্ট হয়, তাছাড়া মায়ের শরীর তো এখন ঠিকই আছে। আবার যখন অসুবিধা হবে ডেকো, চলে আসবোক্ষণ। ঠিক আছে। বলছি বাবা, ওটা ফেলবে না? তুমি যা শুরু করেছো, এরপর তো পচা গন্ধ হবে। হলে হবে, আমায় কম জ্বালিয়েছে। হ্যাঁ, কম জ্বালিয়েছে। এই এই নারকেল গাছটা দেখতে পাচ্ছিস তো, এই নারকেল গাছটা আমায় কাটতে হতো, ভাবতে পারিস? একটা গাছের প্রাণ আমায় ছিনিয়ে নিতে হতো ওই ধেড়ে ইঁদুরটার জন্য। কত ধরতে চেয়েছি ওকে, কিছুতেই শালা জালের মধ্যে পড়ে না। যখন একবার ধরেছি তখন ওকে বন্দি করে পচিয়ে গলিয়ে মারবো আমি। কিন্তু বাবা, প্রাণী হত্যা করা মহাপাপ, অমন পাপ তোমার ধর্মে সইবে তো? মেয়ে বলে। বারিনবাবু রীতিমতো রাগান্বিত কণ্ঠে বললেন, ধর্মকম্ম বলে কিছু হয় না। সারা জীবন উকিলগিরি করে এলাম, কই কোথাও তো পড়লাম না যে ধর্মে কিছু হলে তার পাপ হয়। শোন মা, শোন, ওসব কখনো বাস্তবে হয় না, মন গড়া। যা খুশি করো, তবে এই পচা দুর্গন্ধে মেয়েকে নিয়ে আমি আর থাকতে পারছি না। যাও, দুদিন বেড়াতাম, তিষ্ঠতে পারছি না আমি আগামীকালই যাচ্ছি, ভালো লাগে না আর। রাত গভীর হয়েছে, রাস্তা দিয়ে খুব একটা গাড়ি ঘোড়া চলাফেরা করছে না। বাড়ির থেকে অনেকটাই দূরে জাতীয় সড়ক, মাঝে মধ্যে বড় বড় লরি আর গাড়ি যাবার শব্দ ভেসে আসছে। খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে শুয়ে পড়ে মাধবী। জামাই আজ বাড়িই আছে, আগামীকাল মেয়ে বউকে নিয়েই সে ফিরবে। রাত্রেবেলা ঘুমানোর কিছুক্ষণ আগে বাগানের দিকটা হেঁটে আসা বারিনবাবুর অভ্যেস, কাজেই তিনি হাঁটতে বেরোলেন। বাড়ির চারিদিকে মোটামুটি বেশ আলোকিত, পাঁচিলের গায়ে গায়ে লাইট সেট করা, সব দিকে আলো জ্বলছে। শীত পড়ে গিয়েছে, কুয়াশাও পড়ছে চারিদিকে। ঝিঝি পোকার ধ্বনির সঙ্গে সঙ্গে বাতাসে কেমন যেন একটা গুমোট ভাব আজ। গায়ে চাদরটা জড়িয়ে খাবার খাওয়া ঢেকুর তুলে রীতিমতো হাতে লাঠি নিয়ে বারিনবাবু গোটা বাড়িটা চক্কর কাটছেন। এই ঘর বাড়ি ওনার অনেক কষ্টে টাকা দিয়ে তৈরি, রক্ত জল করা পয়সা। ছোটবেলায় ভাত ডালের অভাবে বড় হয়েছেন তিনি, আর আজ ফেরে ছুঁড়ে খাচ্ছেন, এমনই তার প্রতিপত্তি এবং টাকা পয়সা। ছোটবেলায় মাকে বায়না করতেন ডাল রান্না করে দাও,
মা ফ্যানের মধ্যে হলুদ মিশিয়ে ডাল বলে খাওয়াতেন। সেই বারিনবাবু আজ মাকে নিয়ে বউকে নিয়ে যে এত ভালো থাকবেন তা কল্পনাও করতে পারেন না। হাঁটতে হাঁটতে হঠাৎ ওনার চোখ পড়ল বাড়ির ওই পশ্চিম পাড়ের দিকটায়, যেখানে একটা 12 বাথরুম রয়েছে। বাড়িতে লোকজন বেড়াতে এলে ওই বাথরুমটা ব্যবহার করতে দেওয়া হয়। শেষ লোকজন বেড়াতে এসেছিল মাধবীর বিয়েতে। সে হয়ে গিয়েছে তাও প্রায় বছর 7। এর মাঝে কোনো অনুষ্ঠান আর হয়নি। হয়েছে মেয়ের বাড়িতে নাতনির অন্নপ্রাশন, জন্মদিন টুকটাক। উনি ভাবছেন এবার বিবাহ বার্ষিকীটা একটু বড় করে করবেন, কারণ ওনাদের দাম্পত্য জীবন এবার 40 বছরে পদার্পণ করবে। কি মনে হতেই এগিয়ে গেলেন বাথরুমের দিকে। পাকাপোক্ত বাথরুম, কিন্তু ওপরে কোনো ছাউনি নেই। সামনেই রয়েছে বড় একটা গ্রিলের দরজা। দরজাটা হ্যাসকল লাগানো। হ্যাসকলটা খুলে হাতে টর্চটা নিয়ে বাথরুমের ভেতরে দিতেই খাঁচার মধ্যে বন্দি ওই বড় ধেড়ে ইঁদুরটা ওনার দৃষ্টি আকর্ষণ করল। অন্ধকারেও যেন ইঁদুরের চোখ দুটো জল জল করে উঠছে। ইঁদুরটার সামনেই রয়েছে 2টো বিস্কিট এবং কিছু মুড়ি রাখা। ইঁদুরটা কিচ্ছু খায়নি। দাঁতগুলো বের করে জল জলে চোখ নিয়ে বারিনবাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। 2 দিন আগেও ইঁদুরটাকে দেখে গিয়েছিলেন উনি। বেশ লাফালাফি করছিল, বেশ খাঁচা ধরে যেন জিমন্যাস্টিক দেখাচ্ছে। কিন্তু হঠাৎ করে আজ কেমন যেন স্থিত হয়ে গিয়েছে বেচারা। শরীরে বোধহয় আর দম নেই। 2 দিন লাফালাফি করেছিল খাঁচা ছেড়ে পালাবার জন্য, কিন্তু এখন খাঁচা ভেদ করে পালাবার ওর আর কোনো উপায় নেই। ও বুঝতে পারছে ওর জীবন বায়ু শেষ হতে চলেছে। হঠাৎ করে দৃষ্টি পড়ে বারিনবাবুর পাঁচিলের দিকটায়। যেই দিকে ইঁদুরটাকে খাঁচায় বন্দি করে রেখেছেন সেইখানে পাঁচিলের সঙ্গে লাগোয়া রয়েছে বাথরুমটা। অর্থাৎ বাথরুমের একটা দিক পাঁচিলের সঙ্গে দেয়ালে, আর বাকি 3 দিক আলাদা দেয়াল দিয়ে গঠন করা। অর্থাৎ দুদিকে আলাদা করে দেওয়াল, একটা দেওয়াল রয়েছে পাঁচিলের সঙ্গে যুক্ত, আর সামনে রয়েছে একটা দরজা। পাঁচিল টপকে টপ টপ করে রসের মতো কি যেন একটা দেয়াল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেইটাকেই পরম তৃপ্তিতে চেটে চেটে খাচ্ছে ইঁদুরটা। ইস, গাছের কোনো রসপস! বাবা, কি পচা দুর্গন্ধ আসছে এখান থেকে। বারিনবাবু লক্ষ্য করলেন ইঁদুরটার শরীরে এইবার একটু একটু করে পচন ধরেছে। হয়তো ইঁদুরটার আর নড়ার ক্ষমতা নেই এখন। খাঁচায় বন্দি অবস্থাতেই পৌঁছে গলে মারতে চান এটাকে তিনি। এর অত্যাচার সহ্য করেছেন অনেকবার। স্ত্রীকে নিয়ে এই পুরো বাড়িটায় একাই থাকেন বারিনবাবু। এই তো বেশ কদিন আগের কথা, চালের বস্তা এসেছে বাড়িতে। গোপালের দোকান থেকে সবে এক ভদ্রলোক বস্তাটা নামিয়ে দিয়ে গিয়েছেন। তখন ভর সন্ধেবেলা। স্ত্রী সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, শঙ্খ পোয়াচ্ছে, আর সারা বাড়িতে ধুনো দিয়ে বেড়াচ্ছে। বারিনবাবু বারান্দা থেকে বললেন, কই রে, এদিকে এসো গো। এই রান্নাঘরে চালের বস্তাটা কোথায় রাখবে একটু দেখিয়ে দিয়ে যাও। মরণ, দেখতে পাচ্ছ না আমি সন্ধ্যে প্রদীপ দিচ্ছি, তুমি রাখো। বারিনবাবু স্ত্রীর কাছে ঝাঁঝালো একটা ধমক খেয়ে গোপালের দোকান থেকে পাঠানো কর্মচারীর দিকে তাকিয়ে দেখতে পেলেন সেই কর্মচারী ফিক করে হাসছে। ছোকরা, আসছিস কেন? টেনে এক চড় মারবো। বারিনবাবুর ঔদ্ধত্যের কথা পাড়ার সকলেই জানে। ছোকরা নিজেকে সামলে নিয়ে বলল, আগে কাকু কোথায় রাখবো? ভেতরে আয়। রোগা পটকা চেহারার ছেলেটা 50 কেজি চালের বস্তা দিব্যি পিঠে করে নিয়ে এলো। রান্নাঘরের ভেতরে ঢুকে উনি বললেন, এই দিকটায় রাখ, এখান থেকে তোর কাকিমার বের করতে সুবিধা হবে। ঠিক তক্ষুনি দেখতে পেয়েছিলেন ওই ধেড়ে ইঁদুরটাকে। যতটা সম্ভব ওই গোপালের পাঠানো কর্মচারীর ভ্যানের মধ্যে আরো কয়েকটা বস্তা ছিল। কোনো একটা বস্তা থেকে ওই জানোয়ারটা ঘরের ভেতর ঢুকে পড়েছে। ইঁদুর! ইস, এই একটা জিনিস আমি যা ঘৃণা পাই। বাবু, এই ইঁদুর তো বাড়ির লোক। ইঁদুর, আরশোলা, টিকটিকি, এদের নিয়ে সংসার করতে হয়। তুমি আর লেকচার মেরো না বাপু। বলে পকেট থেকে 100 টাকার নোট বার করে দিলেন আর বললেন,
মিষ্টি খাস, যা বাড়ি যা। বাবু আপনার ভালো হবে। কপালে 100 টাকার নোটটা ঠেকিয়ে গোপালের কর্মচারী ভ্যান নিয়ে বেরিয়ে যেতেই যখন স্ত্রী ঘরে ঢুকলেন, বললেন, ও কি, রান্নাঘরে সঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি এক্ষুনি চা করতে পারবো না। আমি এখন সবার ঘরে ধুনো দেব, খানিকক্ষণ ঠাকুরের ইষ্ট নাম করব, তারপর চা। আমি কি সাদা দাঁড়িয়ে আছি? কেন, কি হয়েছে? আর বলো না, এত বড় একটা ধেড়ে ইঁদুর আমি দেখতে পেলাম। ওসব থাকে, তুমি সরো দেখি। স্ত্রীর ধমক খেয়ে সরে গিয়েছিলেন ঠিকই, তবে মাথার মধ্যে ওই ধেড়ে ইঁদুরটা চেপে বসেছিল ওনার। এরপর থেকেই শুরু হলো যত বিপত্তি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এঁটো কাটা সাধারণত রান্নাঘরের বেসিনেই থাকতো। সকালবেলা উঠে মালতী এসে বাসন কোসন ধুয়ে দিয়ে যায়। সেই দিন সকালবেলা, ও বাবু শিগগিরই এসো। মালতীর গলা শুনে যখন নেমে এলেন বাড়িন বাবু, তখন দেখলেন সারা রান্নাঘরে মাছের এঁটো কাঁটা ছড়ানো রয়েছে। শুধু তাই নয়, ঠাকুর ঘরের দরজার কাছেও রয়েছে। এগুলো কে করলো রে? কি জানি, আমি তো জানি নে। পরিষ্কার কর, পরিষ্কার কর, শিগগিরই পরিষ্কার কর। নাকের মধ্যে রুমাল চাপা দিয়ে ওয়াক ওয়াক করতে ওপরে উঠে গেলেন তিনি। স্ত্রীকে বললেন, দেখো দেখো রান্নাঘরে কি ঢুকলো। স্ত্রী এসে এই ব্যাপারটা দেখে বললেন, বোধহয় বিড়াল টিড়াল হবে। ওই সাদা বিড়ালটাকে দেখেছিলাম কালকে পাঁচিলের এপারে উকি ঝুঁকি মারতে। আমার বাড়ি পশু ঢুকলো কি করে? আমি যার জন্য বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে রেখেছি, আমার গ্রিলের গেট এতটাই শক্তপোক্ত যে প্রাকৃতিক কি পশুর জন্য পাঁচিল দিয়েছে, ওদের আবার পাঁচিল দিতে লাগে? ফাঁক পকতে ঢুকে গেছে হয়তো। স্ত্রী কথাটার খুব একটা গুরুত্ব দিলেন না। তারপর থেকেই চালের বস্তা ফুটো করা, ডালের কৌটো ফেলে দেওয়া, এটো বাসন কোসন এদিক ওদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর সব থেকে বড় কথা, বাড়িতে মাটি আবিষ্কার হচ্ছে। সারা বাড়ি ওনার শান বাঁধানো। একমাত্র মাটি আছে ওই পশ্চিম দিকে বাগান বাড়িটার কাছাকাছি। সেইখান থেকে খুবলে খুবলে মাটি তুলে কে যেন বাড়ির ভেতরে ঢোকাচ্ছে। কে সেই ব্যক্তি আবিষ্কার করতে গিয়ে বাড়িনবাবু বললেন, দেখেছ ওই আহাম্মকটা আমি একদম পছন্দ করি নে, দেখে যাও। স্ত্রীকে ডাকার সঙ্গে সঙ্গে সে গিয়ে বলল, ও মা, এদিকে নারকেল গাছের নিচ দিয়ে সুড়ঙ্গ বানিয়েছে গো। হ্যাঁ, উনি এপার বাংলা ওপার বাংলা যাতায়াত করেন মনে হয় এই গর্ত দিয়ে। বলো, এর একটা বিহিত করতেই হবে। ছাড়ো দেখি, বিহিত করে কি হবে? গাছটাকে বরং কেটে ফেলো। না 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 না, গাছ আমি কাটবো না। এ গাছ আমার মায়ের স্মৃতি। তাছাড়া এর শেকড় কত দূর আছে তার ঠিক আছে। গাছ কাটতে গিয়ে যদি আমার অত সুন্দর বাড়ি নষ্ট হয়, না, তার থেকে বরং ওই ইঁদুরটাকেই আমি শেষ করে ছাড়বো। সেই থেকে ইঁদুর ধরা শুরু হলো। ইঁদুরকে মারার জন্য কত পদ্ধতি করা হয়েছে। ইঁদুরকে মারার কেক খাওয়ানো হয়েছে, ইঁদুরকে মারার আঠা দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুতেই ওই মাটি তোলাও শেষ হয় না, আর বাড়ি নোংরাও ইঁদুরের শেষ হয় না। কিন্তু ওই যে বলে না, চোরের অনেক দিন, গৃহস্থের একদিন, একদিন হলো তাই। উনি দিয়ে রাখলেন ওই ইঁদুর মারার খাঁচাটা ওনার ঠাকুর ঘরের ঠিক সামনে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মালতী যখন ঘরে এলো, ও বাবু দেখে যাও, ওনার সে কি আনন্দ, যেন বাচ্চা ছেলে ইঁদুর ধরে বিরাট মজা পাচ্ছে। দেখেছিস মালতী, তোর মা ঠাকুরন কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চায় না। কই গো, এদিকে এসো। স্ত্রী সকালবেলা উঠে সবে একটি ইষ্ট নাম করছিলেন, স্বামীর হুঙ্কারে তাকে নামতেই হলো। কি হয়েছে বলো দেখি? ও মা, কত বড় গো! বলেছিলাম না, এই আহাম্মকটা আমার গোটা বাড়ি নষ্ট করছে। শালা এইসব পশুদেরকে আমি একদম পছন্দ করি না, নোংরা করে রেখে দিয়ে যায়। কুত্তা পুষতে পছন্দ করি না আমি কোনোদিন, আর সেখানে কিনা এই নোংরা ইঁদুর, বাবা গন্ধে আমার বমি চলে আসে। তারপর বাড়িনবাবুর স্ত্রী যখন বললেন, তা ধরে যখন পেলেছ, যাও রাস্তার ওপরে ছেড়ে দিয়ে এসো, ওর মতো রাস্তা দেখে নেবে। না 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 না, একবার যখন ও এই বাড়ি ঢুকে এই বাড়ির স্বাদ পেয়েছে, ওকে আমি ভুলেও ছাড়ছি নে। আবার এই বাড়িতে আসবে, আবার গর্ত খুলবে। বলা যায় বাচ্চা কাচ্চা বিয়েছে কিনা। ও মা, সে কি গো? দাঁড়াও তো ভালো করে দেখি। কি যেন দেখে বললেন, না
এ মনে হচ্ছে বেটা ছেলে। বাবু আপনি এও বোঝেন? বলে মালতী হাসতেই বললেন, চুপ, একদম হাসবি নে, চল আমার সঙ্গে। মালতীকে সঙ্গে নিয়ে খাঁচা সমেত সেই ইঁদুরের স্থান হলো পশ্চিম পাড়ের সেই বাথরুমের ভেতরে। এখানে থাকবে? এ কি হবে? কি আর হবে, রোজ বিস্কুট দিবি, মুড়ি দিবি, ওখানেই থাক। কিন্তু এ যে মরে যাবে বাবু। শুনেছি ইঁদুরে নাকি দাঁতে কিছু না কাটলে দাঁত বড় হয়ে যায়, পচে মরে। যা হয় হবে, তোরা তো ভাবার দরকার নেই তো। আমি বলি ছেড়ে দিয়ে আসি না, একটা প্রাণ তো, ওর নিঃশ্বাস প্রশ্বাসে আপনার অনেক খ্যাতি হবে। তোর খ্যাতি তোর মাথায় রাখ। বাড়ির বাবুর সেই ধমক, কাজেই কাজের লোকটিও চুপ। ইঁদুরটি এখনো যেন ওনার চোখের দিকে তাকিয়ে রয়েছে, নিজের প্রাণ ভিক্ষা চাইছে। ধুকধুক করছে ওর বুকের কাছের হৃৎপিণ্ডটা। তবুও বাড়ির বাবুর মনে এতটুকু দয়া হলো না। উনি লাঠিটা উঠিয়ে ইঙ্গিত করলেন পিটিয়ে মারার। তারপর দাঁত বের করে হাসতে হাসতে ঘরের দিকে চলে গেলেন। পরের দিন সকালবেলা নাতনি নিয়ে মেয়ে জামাই বাবা মাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির বাবু বললেন, পৌঁছে একটা ফোন করে দিবি। আচ্ছা বাবা, দেব। যাই, আমি বরং বাজারটা সেরে আসি। কি গো, শোনো। কি হলো, তোমার শরীর খারাপ করছে? না না, শরীর খারাপ করছে না, এদিকে একটু এসো। স্ত্রীর কাছে এগোতেই স্ত্রী নিজের কাপড়টা হাঁটু অবধি তুলে বললেন, দেখো আমার পা এরকম কালো হয়েছে কেন গো? সত্যি তো, দুধে আলতা গায়ের রং ওনার, কিন্তু হাঁটুর কাছটা অস্বাভাবিক রকম যেন কালো। ব্যথা? না। টিপলে লাগছে? না, মনেও পড়ছে না কখনো মোচকা টোচকা খেয়েছি কিনা, বুঝতে পারছি না। আরো একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? শাড়িটা একটু নামালেন কোমরের কাছ থেকে, অর্থাৎ পিঠের শিরদাঁড়ার শেষ প্রান্তটা দেখিয়ে বললেন, এখানে দেখো। সেইখানেও অস্বাভাবিক রকম ভাবে জায়গাটা গোল এবং কালো। এখানেও কোনো ব্যথা হয়নি। আচ্ছা, নতুন কোনো চামড়ার রোগ হলো নাকি গো আমার? চামড়ার রোগ? তাহলে চলো ডাক্তার দেখে আসি। আজ আর কি করে হবে বলো, রান্না বান্না সব পড়ে রয়েছে। মেয়েটা হট করে চলে গেল, মালতীটাও আজকে বললো আসবে না। আমি বরং আজ ঘর সামলাই, আগামীকাল যাবো খন। বাড়ির বাবুর কি মনে হলো, একবার ওই পশ্চিম দিকটায় তাকালেন। যখন ইঁদুরটা বেশ সতেজ ছিল তখন চিঁচি করে শব্দ করত, দাপাদাপি করত। এখন আর কিছুই করে না, স্তব্ধ হয়ে গিয়েছে চিরদিনের জন্য। বাড়িনবাবু বাজার করতে যাবেন, এমন সময় পাঁচিলের পশ্চিম দিকটায় একটু তাকালেন। গোটা পাঁচিল ঠিক থাকলেও এই দিকের পাঁচিলের প্লাস্টারটা খসে গিয়েছে, অর্থাৎ এদিক থেকে জল দিলে ওদিকেও সেই জল হয়তো চুইয়ে চুইয়ে পড়বে। ইস, এদিকে প্লাস্টারটা ঠিক করতে হবে, এমন অবস্থা কি করে হয়েছে? ইস, পচা গন্ধে গাটা গুলিয়ে উঠতেই একতালা থুতু ফেললেন উনি, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন খসে যাওয়া প্লাস্টারের ফাঁকে যে ইট দেখা যাচ্ছে, সেই ইটে ওনার থুতুর জল পড়তেই ইট সেটা শুষে নিল। বাড়ির বাবুর মনে হলো ওপারে থাকা ইঁদুরটা এইবার টের পাবে থুতু কেমন লাগে। থু শালা, মর পচে। মনে মনে কথাটা বলে বাজারের দিকে রওনা হলেন তিনি। যেতে যেতেই ওনার দেখা হলো রবিনের সঙ্গে। রবিন তখন চাল কিনছে, ফল কিনছে, সন্ধক লবণ কিনছে। ছেলের কাজ করতে হবে তো। কি হে রবিন, কি খবর? আর খবর, বউটা বোধহয় বাঁচবে না। নতুন বউ, স্বামী ছাড়া কি আর থাকতে পারে বাবু? বাড়ির বাবুর বুকের ভেতরটা খোঁচ করে উঠল। কই রে পাঁচু, এক কাপ চা দে দেখি। চায়ে চুমুক দিয়ে পেপার পড়ছিলেন এমন সময়, বাবু আপনার কি গলায় কিছু হয়েছে? গলায়? কই না তো, মনে হচ্ছে। কেন রে, কি হবে? আপনার গলার কাছটা অমন নীলকণ্ঠের মতো নীল না হয়ে কালো হয়ে আছে কেন বাবু? কালো? বাড়ির বাবুর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে।
আজ সকালেও উনি নিজেকে আয়নায় ভালোভাবে নিরীক্ষণ করেছেন। পেশাগত উকিল ছিলেন বলে প্রতিদিন শেভ করা ওনার অভ্যেস, কাজেই আজকেও তা করেছেন। ভাবলেন হয়তো দাড়ি কামাতে গিয়ে গলার কাছে কিছুটা কেটে যেতে পারে। খুব একটা গুরুত্ব না দিয়ে মাফলারটা ভালো করে জড়িয়ে চা খেয়ে বাড়ি ফিরে এলেন। কই এ নাও, বাজার নাও। কি গো? যাই যাই। স্ত্রী ওপর থেকে নেমে আসছে। বারিনবাবু স্ত্রীকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। হোকি গো, কি হয়েছে? বুঝতে পারছি না গো, গোটা শরীরটা কালো হয়ে যাচ্ছে কেন আমার? এই পুজো দেবার জন্য চান করতে গিয়েছিলাম, তখন দেখে আরো ভয় পেয়ে গিয়েছি। 1 হাঁটু ছিল, এখন 2 হাঁটু হয়েছে। পেট টেট সব যেন কেমন কালো হয়ে যাচ্ছে গো। আমায় তুমি হোকি, তোমার গলার ওরম হাল কেন? গলা? বারিনবাবু ছুটলেন নিজেকে আয়নায় নিরীক্ষণ করতে। দেখে ভয় পেলেন তিনি। ওনার গলা থেকে কান এবং থুতনির কাছটা অস্বাভাবিক রকমের কালো হয়ে উঠেছে। এটা আবার নতুন কোনো অসুখ নাকি? ডাক্তার তো দেখাতেই হবে এবার মনে হচ্ছে। মেয়ের কাছে ফোন চলে গিয়েছে, কিন্তু মেয়ে বলল, বাবা কি করে যাই বলো তো বাবা? বাড়ি আসার পর থেকেই দেখছি মামনের শরীরটা খুব খারাপ। আবহাওয়া বদল হয়েছে তো, তোমরা একটু দেখো না কিছু করতে পারো কি না। বারবার এই কচি মেয়েকে নিয়ে কি আর যাতায়াত করা যায়? তোমার জামাই বড্ড বেশি রাগ করে। মেয়েকে বিয়ে দিয়ে দিলে মেয়ে পরের বাড়ির সম্পত্তি, তার উপরে মেয়ের ঘরে যদি কচি কাঁচা হয় তাহলে তো আরো বেশি। কাজেই মেয়ের ওপরে জোর খাটাতে পারলেন না। ডাক্তারকে ফোন করলেন। বিল্লচরণ এলো যখন, তখন বিকেল গড়িয়ে সন্ধে। নাওয়া খাওয়া উঠেছে দুইজনের মাথায় স্বামী স্ত্রীর। ঘন্টায় ঘন্টায় যেন শরীরটায় পচন ধরছে একটু একটু করে। বাড়ির ভেতর ঢুকতে এই বিল্লচরণ, বাবা গো, কি পচা গন্ধ! বাবা, বাড়িটা দেখতে এত ভালো। গইয়ে বাড়িন বাড়িন বলে চিৎকার করে ডাকবেন, বারিনবাবু বারান্দায় এসে দাঁড়ালেন। এই যে। গলা দিয়ে তার স্বর বেরোচ্ছে না। তার জিভটা কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। মনে হচ্ছে জিভটা ভেতর দিক থেকে কেউ যেন টেনে নিচ্ছে। এ কি, তোমাদের এই দশা কি করে হলো? বউঠান কোথায়? ওপরে ইঙ্গিত করলেন বারিনবাবু। কাজেই বিল্লচরণ ডাক্তার যখন ওপরে গেলেন, তখন সমস্ত শরীরটাই কালো হয়ে গিয়েছে বারিনবাবুর স্ত্রীর। চোখ দুটো কেমন যেন খোলা সিলিংয়ের দিকে। বাবা, কি গন্ধ পচা! বাপরে বাপ! না, স্ত্রীর পাশ দিয়েও মরা পচা গন্ধ বেরোচ্ছে। বারিনবাবু ওপরে উঠে এলেন। ওনার হাত পা সব কিছু এখন কালো। বারিন, এত পচা গন্ধ আসছে কোত্থেকে? এ তো আমি তিষ্ঠতে পারছি না। আর তোমাদের যে অবস্থা, হাসপাতালে অ্যাডমিট হতে হবে এক্ষুনি। বন্দোবস্ত আমি করে দিচ্ছি। বাড়ি থেকে কিছু মরা আছে নাকি? বারিনবাবু কথা বলতে পারছেন না। আকার ইঙ্গিতে শুধু পশ্চিমের দিকের ওই পাঁচিলের দিকটাকে নির্দিষ্ট করছেন। এখন বুঝতে পারছেন সেখানে কি হতে পারে। ইঁদুরটার শরীরে একটু একটু করে পচন ধরা শুরু হয়েছে। ইঁদুরটার পা পচেছে, ইঁদুরটার লেজ পচেছে। এইবার বোধহয় ইঁদুরটা একটু একটু করে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। আরো একটা জিনিস হতে পারে, পাঁচিলের গায়ে উনি থুতু ফেলেছিলেন। মরার আগে সেই ইঁদুর বোধহয় থুতু চেটে দিয়েছিল, আর সেই কারণে ওনারও জিহ্বা থেকে শুরু করে গলা এবং সমস্ত শরীরটা পচতে শুরু করেছে। নাকি কোনো জীবাণু? ভরসা করতে পারছেন না বারিনবাবু। রাত 9টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে স্বামী স্ত্রীকে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে বারিনবাবুর স্ত্রীর কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে বিল্লচরণ পাড়ার ছেলেপেলেকে দিয়ে গোটা বাড়ি পরিষ্কার করাচ্ছেন। এই দেখ তো খুঁজে, কি পচে আছে। এ কোনো কুকুর বিড়ালের গন্ধ হবে। ডাক্তার দাদা, এদিকে আসো। বিল্লচরণ বাবুর বেশ ভালো বয়স, তাই পাড়ার ছেলে ছোকরারা ওনাকে দাদু বলে খেপায়। কাজেই দাদা সম্বোধন। কি রে, এ দেখো। ও মা গো, দেখি পচা ইঁদুর। পোকায় কিলবিল কিলবিল করছে। ফেল ফেল ফেল, এটাকে ফেল।
ইস, খাঁচায় বন্দি করে এভাবে একটা প্রাণকে কেউ মারে? ইস, মানুষ কত নৃশংস রে বাবা। ফেল এটাকে, ফেল। ফেলতে পারি, 500 টাকা। 500? ঠিক আছে, তাই দেবো, ফেল ফেল। উনি খুব ভালো করেই জানেন বারিন বাবুর কাছে 500 টাকা এমন কিছু ব্যাপার না। ওই পচা ইঁদুরটা ফেলতে গিয়ে ছেলে ছোকরাগুলোর হাল খারাপ। ও দাদা, এ দেখো, এ পাঁচিল চুইয়ে চুইয়ে মুত পড়ছে লোকের। এইদিকে পাঁচিলটা যে ভাঙা। তাই তো। ছি 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 ছি। গোটা বাড়িটা কেমন যেন একটা কুমোট ভাব। হাসপাতালে ডাক্তার যখন চেক আপ করলেন বারিনবাবুকে এবং তার স্ত্রীকে, বললেন, কিছু খেয়েছেন কি এমন যাতে শরীরে হঠাৎ করে পচন ধরেছে? আপনি তো উকিল ছিলেন, এমন ভুল তো আপনি কখনো করবেন না। কত মানুষের জীবন বাঁচিয়েছেন আপনি, কত নাম আপনার ওপর মহলে, আর আপনি কিনা এমন কিছু খেলেন? হ্যাঁ, তা আপনার মেয়েকে খবর দিয়েছেন? বারিনবাবু চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছেন। সন্তান বলতে ওনার ওই একটাই। কেমন ভাবে যেন আজকে সকালবেলায় তাকে চলে যেতে হয়েছে। তার মনে মাতৃত্ব আছে, সে একটা সন্তানের মা। তাই বোধহয় বলেছিল, বাবা, একটা প্রাণ ওভাবে কেড়ে নেবে তুমি, প্রাণীটা দগ্ধে দগ্ধে মরবে। আর ওর অভিশাপ কিন্তু খুব মারাত্মক। যে কথা কোনোদিন বারিনবাবু বিশ্বাস করতেন না, সে কথা মৃত্যুর মুখে ধাবিত হওয়া বারিনবাবু টের পাচ্ছেন। ওই পচা ইঁদুরটা নিজে মরে যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেছে ওনাদেরকে। আর ওই পাঁচিল ঘেঁষে হয়তো রাত্রেবেলা অজয় বাথরুম করেছিল, যার ফলে বেঘরে অজয়ের প্রাণটাও চলে গিয়েছে। জীবিত মানুষের অভিশাপ যেমন মারাত্মক হয়, তেমনি ধরে রাখা মৃত পায়ে প্রসূতির চোখের জলও অজানা অচেনা এমন ব্যক্তি দেখতে পায়, যিনি চার দেয়ালের ভেতরে থাকা মনুষ্য কৃত্যগুলোকে স্বচ্ছভাবে নিরীক্ষণ করেন এবং ওপরে বসে হাততালি দিয়ে হাসেন। আর পাপের ঘোড়া যার সম্পূর্ণ পূর্ণ হয়ে গিয়েছে, আত্ম অহংকারে টাকার জোরে যে মনুষ্যত্ব ভুলে গিয়েছে, সেই ব্যক্তিকেও উনি চড় মারতে ভোলেন না। কি গো, বৃষ্টি নেমেছে দেখো, ওটাকে তুলে নিয়ে এসো। না, ওটা ওখানেই পচে মরুক। তুমি কি মানুষ? হ্যাঁ, অমন করে একটা প্রাণীকে মারছো? তোমার পাপ তো আমার গায়েও লাগবে নাকি? বন্দি করে রেখেছে ওকে খাঁচার মধ্যে, ও তো দাপাদাপি করবে। বৃষ্টির জল মাথায় পড়লে ও এমনিই মরে যাবে। মরছে মরুক, মরতে দাও। অনিষ্ট যে করবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।